শহীদ ওসমান হাদি আমার জীবনে এমন একটা চরিত্র ছিল যার সাথে ধরেন যে কোনো বিষয় আসলে আলোচনা করতে পারতাম। আর কালচারাল আন্ডারস্ট্যান্ডিং, ও মাই গড, দিস ইজ অ্যামেজিং। লাল জুলাই নামে আমরা একটা গান করেছিলাম একসাথে। উনি লিরিক লিখেছিলেন, আমি এটার ভিডিওতে ছিলাম। শহীদ ওসমান হাদি, আমি বলি মাত্র 1 বছর বাঁচছিলেন। এমন একটা দিন নাই যেদিন শহীদ ওসমান হাদিকে নিয়ে কথা হয় না আমার সাথে কারোর, বা আমার স্মৃতিতে উনি থাকেন না। বাংলাদেশের স্বাধীনতাকামী, মুক্তিকামী এবং বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী বাংলাদেশপন্থী জনগণরা প্রবলভাবে চেয়েছিলেন, আওয়াজ তুলেছিলেন বলেই জুলাই জাদুঘরকে করতে বাধ্য হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের সময়ে অনেক কিছুই হয় নাই, কারণ অনেক কজের মধ্যে ওই আওয়াজটা উঠে নাই, এই আওয়াজটা আসে নাই। কিন্তু এই জুলাই জাদুঘর যেটা, স্মৃতি জাদুঘর যেটা, এটা এই ক্ষেত্রে সে আওয়াজটা ছিল। সেই আওয়াজটা একদম শুরু থেকেই ছিল। হয়তো সেটা আমার স্ট্যাটাস দিয়ে, আমার একটা পোস্ট দিয়ে হয়তো আওয়াজটা শুরু হয়েছে, কিন্তু এইটা না যে আমার পোস্টের কারণে এটা হয়েছে। এই ভুলটা কেউ বুঝেন না। আমার পোস্টের কারণে এটা হয় নাই। আমার পোস্টটা হয়তো শুরুতে ছিল যে হাসিনা পালানোর 10 মিনিটের মধ্যে আমি এই পোস্টটা করছি, বা 15 মিনিটের মধ্যে, আমি যদি ভুল না করে থাকি। আমার স্টার্টটা করে দেওয়া, আমার পোস্ট দিয়ে শুরু হওয়া, তারপরে আমি কিন্তু এই পোস্টটা আমি অনেকের টাইম লাইনে ওই সময় দেখছি, অনেক মানুষের। সো এটা আসলে বাংলাদেশের মানুষের অ্যাচিভমেন্ট। বাংলাদেশের মানুষ এটাকে অ্যাচিভ করে নিছে, এবং সেটাকে ধরে রাখার দায়িত্ব, সেটাকে রক্ষা করার দায়িত্ব, এবং সেইটাকে মানে আমি বলবো বুকের ভিতরে আগলায় রাখার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের জনগণের। এবং গুমের কথাও আমরা জানতাম, চারিদিকে গুম হচ্ছে, কিন্তু আপনি দেখবেন যে মিডিয়াগুলোতে সেভাবে আলোচনাও হতো না, কথাও সেভাবে হতো না, ধামাচাপা দেওয়া হতো। বিদেশি কিছু মিডিয়া, যেমন ধরেন নেত্র নিউজের মতো কিছু মিডিয়া, আমি জাস্ট অনেকগুলোর মধ্যে এটা বললাম, ধরেন এই যে ফেস দ্য পিপল আসছে, ফেস দ্য পিপলের মতো কিছু জায়গা। তারপরে এই কয়েকটা মানুষ, আবার কিছু অ্যাক্টিভিস্ট, ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিস্ট, তাদের কারণে আসলে ওই কথাগুলো ধরেন হতো, তাও কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতে একদম অনুপস্থিত ছিল। এই যে সব কিছু, এই যে 5ই আগস্টে মানুষের এত জীবনদান, এত রক্তদান, এত কিছুর পরেও ধরেন একটা শান্তি আসলো, যে ঠিক আছে, অ্যাটলিস্ট আমরা মনে হয় আজকে থেকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পারি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে এটা সবচেয়ে বড় স্মৃতিস্মারক কি হইতে পারে। স্মৃতিস্মারক হতে পারে ওটাই, যে যেখানে উদ্দেশ্যে মানুষ মিছিল নিয়ে রওনা দিল, যেটা দখল করার জন্য গণভবন। তো যেইখানে শেষ ডেস্টিনেশন ছিল কি বাংলাদেশের মানুষের, শেষ ডেস্টিনেশন ছিল বাংলাদেশের স্বাধীনতাকামী, বাংলাদেশের পন্থী, এবং বাংলাদেশকে যারা হৃদয় ধারণ করেন, প্রত্যেকটা মানুষের শেষ ডেস্টিনেশন ছিল আমরা গণভবন দখল করবো। তা এটা হলো শেষ দুর্গ। তো শেষ দুর্গটাকে আমার কাছে মনে হয়েছে এটা মিউজিয়াম হওয়া উচিত। তো আমার কাছে মনে হয়েছে, তখন আমি স্ট্যাটাসে লিখছিলাম, সম্ভবত এটাকে জুলাই আন্দোলন লিখিনি, আমি লিখছিলাম আমাদের জুলাই 24-এর মুক্তিযুদ্ধ। সো এই মুক্তিযুদ্ধের একটা মিউজিয়াম হওয়া উচিত। আচ্ছা, আমরা দেখেছি যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যিনি সংগ্রাম করেছেন শহীদ শরীফ ওসমান হাদি, তাকে যখন হত্যা করা হয় তখন আপনি সরব ছিলেন এবং হাদি হত্যার বিচারও আপনি চেয়েছেন। তো শহীদ ওসমান হাদির কোন দিকটি আপনার ভালো লাগে এবং তার চিন্তা দর্শন যেগুলো রয়েছে তার মধ্যে কোন দিকটা আপনার সবচেয়ে ভালো লাগে? দেখেন, শহীদ ওসমান হাদি হত্যার বিচার আমি প্রতিদিন চাই। এমন একটা দিন নাই যেদিন শহীদ ওসমান হাদিকে নিয়ে কথা হয় না আমার সাথে কারোর, বা আমার স্মৃতিতে উনি থাকেন না। মানে এই বিষয়টা কেন, এই বিষয়টা হচ্ছে যে হি ইজ সাচ এ নোবেল ম্যান, হি ওয়াজ আসলে। এখন এই বিষয়টা আমার এখনো বিশ্বাস করতে, যে আমি ইজ বলে ফেললাম, সে যে পাস্ট টেন্স, এখন নাই আমাদের দেশে, আমাদের জীবনে উনি এক্সিস্ট করে না, এটা আমার এখনো বিশ্বাস হয় না। অনেক ক্ষেত্রেই আমার কাছে মনে হয় যে উনি সবসময় আমাদের মধ্যেই আছেন, আমাদের চিন্তায়, চেতনায়, আমাদের ফিলোসফিতে উনি বাস করেন। শহীদ ওসমান হাদি, আমি বলি মাত্র 1 বছর বাঁচছিলেন হিসাবে। কিভাবে? ওনাকে এই 1 বছরই মানুষ চিনছিল। শহীদ ওসমান হাদি আরো কম সময়, ইনফ্যাক্ট মানে মানুষের কাছে পপুলার হলেন উনি, আমি মনে করি ওনার জীবনের শেষ 6 মাস। ওই 6টা মাস যে মানুষ বুঝতে পারলো, আচ্ছা শহীদ ওসমান নামে নামে একটা ছেলে আছে, যে আসলে সত্যিকার অর্থেই ভয়হীন ভাবে শুধু বাংলাদেশের জনগণের কথা বলে, মুক্তির কথা বলে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, এবং তার মধ্যে কোনো ভয় নাই, কোনো দ্বিধা নাই, অকপটে সত্যি কথা বলেন, এবং কি প্রবল সাহস। এই মানুষটাকে বাংলাদেশের মানুষের জন্য আসলে দুর্ভাগ্য আমি মনে করি যে তারা বেশি দিন পান নাই। কিন্তু আমি যেটা বোধ করি সেটা হচ্ছে, আমার সাথে যেহেতু তার একটা জার্নি আছে, এবং তার সাথে আমার কাজেরও অভিজ্ঞতা আছে। লাল জুলাই নামে আমরা একটা গান করেছিলাম একসাথে। উনি লিরিক লিখেছিলেন, আমি এটার ভিডিওতে ছিলাম, মেকিং এ। সাফায়াত ভাই ছিলেন, রাজ শান্তনু ভাই গান গেয়েছিলেন। এই যে আমাদের একটা টিম কম্বিনেশন, এখান থেকেই তো আসলে সম্পর্কটা গাঢ় হয়, এবং সেখান থেকে আমাদের শেয়ারিংটা বেড়ে যায়। শহীদ ওসমান হাদি আমার জীবনে এমন একটা চরিত্র ছিল যার সাথে ধরেন
যে কোনো বিষয় আসলে আলোচনা করতে পারতাম। আর কালচারাল আন্ডারস্ট্যান্ডিং, ও মাই গড, দিস ইজ অ্যামেজিং। মানে আমি খুব দুঃখের সাথে একটা কথা বলবো আজকে আপনার এই ভিডিওতে, সেটা হচ্ছে বাংলাদেশের পলিটিশিয়ানদেরকে, বিশেষ করে বাংলাদেশপন্থী যে পলিটিশিয়ানরা আছে, তাদের মধ্যে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং যেমন অনেক আছে, খুব আন্ডারস্ট্যান্ডিং তাদের খুবই ভালো, কিন্তু তাদের একটা জায়গায় আন্ডারস্ট্যান্ডিং খুবই বাজে। বাজি বললাম, আসলে আসলে লো আইকিউ বলতে পারি, যেভাবেই বলি, সেটা হচ্ছে কালচারাল আন্ডারস্ট্যান্ডিং নাই বলতে গেলে। তারা বুঝেনি না যে তাদের পলিটিক্সটাকে কালচার কি পরিমাণ প্রভাবিত করেন। বেশিরভাগই বোঝেন না। তারা মিডিয়া বলতে শুধু বোঝেন হচ্ছে যে নিউজ, মিডিয়া বলতে যে গান, নাটক, চলচ্চিত্র, কবিতা, হাম, নাচ, স- কাওয়ালি, ব্যান্ড সঙ্গীত, সবকিছু মিলিয়ে যে মিডিয়া কালচার, এটাই অনেকে বোঝেন না। একটা মানুষ কিভাবে খাবে, ভাত খাওয়ার মধ্যেও কালচার আছে। সব দেশে তো ভাত হাত দিয়ে খায় না, চামচ দিয়ে খায়, ওটা ওই দেশের কালচার। সো এই আন্ডারস্ট্যান্ডিং গুলো আমি ছোট করে বললাম, সবাই হয়তো সময় থাকলে আমি আরো অনেক অন্যভাবে বলতাম। তো এই কালচারাল আন্ডারস্ট্যান্ডিংটা শহীদ ওসমান হাদির একদম টপ নচ ছিল, আমি বলবো টপ নচ। তো সেই জায়গাটায় আমি মিস করি ভাইকে, ইচ অ্যান্ড এভরিডে। ওই আন্ডারস্ট্যান্ডিংটা আমি দুর্ভাগ্যজনকভাবেই বেশিরভাগ মানুষের মধ্যে পাই না। আচ্ছা, আরেকটি বিষয় সেটি হচ্ছে আমরা জুলাইয়ের সময় দেখেছিলাম যে অনেক চলচ্চিত্র নির্মাতা, সঙ্গীত শিল্পী এবং চলচ্চিত্র শিল্পী তারা কিন্তু জুলাইয়ের পক্ষে অবস্থান নিয়েছিল, কিন্তু জুলাইয়ের পরে এসে তারা অনেকেই নীরব হয়ে গিয়েছে। আসলে এই নীরব কেন হয়ে গিয়েছে সেটা যদি একটু বলতেন। নীরব হয়ে যাওয়ার রিজন, হুম। আমি প্রথম যেটা মনে করি সেটা হচ্ছে নিরাপত্তাহীনতা। আপনি মাত্র একটা গণ অভ্যুত্থান, রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান বা অসমাপ্ত বিপ্লব থেকে উঠে আসছেন। আসার পরপরই প্রথম যে কাজটা করা উচিত ছিল, তাদেরকে নিরাপত্তা দেওয়া দরকার ছিল। তাদেরকে বোঝানো উচিত ছিল যে আপনারা এই দেশের নিরাপদ। তাদের কি সেই পরিমাণ নিরাপত্তা দেওয়া গেছে? যায় না, আমি মনে করি ইন্টারিম গভর্নমেন্ট বোঝেই নাই। বুঝতে বুঝতে অনেক লেট করে ফেলছে। এবং যারা এই সব মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তথ্য মন্ত্রণালয় স্পেশালি এবং সংস্কৃতি মন্ত্রণালয়, তারাও দেখবেন এই কালচারাল যারা ফাইটটা করলেন বা যারা রাস্তায় নেমে আসলেন, যারা আমাদের, তাদেরকে নিরাপত্তা বোধ করাইতে পারলেন না, বা তাদেরকে কাছে নিতে পারলেন না। বেশিরভাগ ক্ষেত্রেই নিয়ে বুঝাইতে পারলেন না যে আমি আপনাদেরকে রেসপেক্ট করি। কিভাবে রেসপেক্ট করি বোঝানো যায়? সেটা হচ্ছে আপনি যদি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে ডেকে নিয়ে এসে সম্মানিত করতেন, তাহলে তারা বুঝতো যে হ্যাঁ, সরকার আমাদের সাথে আছে। কিন্তু সেরকম কোনো একটি প্রোগ্রাম কি আমরা দেখেছি? সংস্কৃতি মন্ত্রণালয় অনেক পুরস্কার দিচ্ছে, অনেক কিছু করছে, আপনারা দেখছেন। কিন্তু এই যে যারা জুলাইতে রাস্তায় নেমে আসলো, তাদেরকে তো সম্মানিত করা যেত না? তো আমার অনেক আইডিয়াজ আছে, আমি সব কথা এখন বলে ফেলবো না। কারণ আমি বিশ্বাস করি যে বাংলাদেশে সুযোগ শেষ হয়ে যায় নাই, সব শেষ হয়ে যায় নাই, সব স্বপ্ন শেষ হয়ে যায় নাই। এখনো অনেক স্বপ্ন বাকি আছে, কারণ আমি বলতেছি এটা অসমাপ্ত বিপ্লব। যেহেতু এটা অসমাপ্ত বিপ্লব, সেহেতু আমি বিশ্বাস করি সামনে কাজ করার সময় আছে। সো আমি এখন আইডিয়াস শেয়ার করবো না, কিন্তু আমার নিজের মাথার মধ্যে অনেক কিছু ঘোরে, যেটা আমি মনে করি যে করলে ওই মানুষগুলো আরো বেশি নিরাপদ বোধ করত, এবং তারা ওই জায়গা থেকে নীরব হয়ে যেত না বা সরে আসতো না।